দুর্গাপুজো শুধু যে দেবীর আরাধনা তা তো নয়, বরং বাঙালির আবেগ, উৎসব আর ঐতিহ্যের মেলবন্ধন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তাই কলকাতা সেজে ওঠে আলোর বাহারে, হরেক রকম থিম আর প্রতিমায়। আর তার মাঝেই এই শহরের ইতিহাসের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকে বনেদি বাড়িগুলো, যাদের সাবেক পুজো, ঐতিহ্য আর পারিবারিক আয়োজনে নতুন করে জীবন্ত হয়ে ওঠে ফেলে আসা দিনে দুর্গোৎসবের আমেজ। পুজো নয়, যেন আস্ত একটা উৎসব। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো যেন সংস্কৃতির পীঠস্থান। পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পর্যুদস্ত হয়েছিলেন নবাব সিরাজদৌল্লা। বাংলার ভাগ্য পরিবর্তনের সন্ধিক্ষণে শহর কলকাতা জুড়ে ব্রিটিশদের উৎসব শুরু হয়েছে। উত্তর কলকাতায় সেই উদযাপনের অংশ হিসেবে রাজা নবকৃষ্ণদেব ঠিক করলেন বাড়িতে দুর্গাপুজো করবেন, আর সেই মতো তৈরি হলো ঠাকুর দালান। অকাল বোধন অর্থাৎ অসময়ে দেবী দুর্গার পুজো করেছিলেন রামচন্দ্র, আর কলকাতায় দেবীর অকাল বোধন করেন রাজা নবকৃষ্ণ দেব। 2 দশক আগে বাংলায় বারোয়ারি পুজোর চল তেমন ছিলই না। পুজো মানেই কলকাতার জমিদারি বাড়ি, বনেদি বাড়ি পুজো। সেসবের মধ্যেও সবচেয়ে পুরনো এই রাজবাড়ির পুজো। এই রাজবাড়ির পুজোর ধরন, পুজোর প্রথা নিয়ে বহু চর্চা হয়ে এসেছে সেই কবে থেকে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শোভাবাজার রাজবাড়ির বড় তরফের পুজোতে। রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো শুরু করেন 1757 সালে। লর্ড ক্লাইভ থেকে লর্ড হেস্টিংসের মতন ব্রিটিশ শাসকরা এসেছিল এই রাজবাড়ির পুজোয়। এমনকি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, গান্ধীজির মতো মনীষীদেরও পদধূলি পড়েছিল এই রাজবাড়িতে। সবে তখন শেষ হয়েছে পলাশীর যুদ্ধ। লর্ড ক্লাইভের হাতের মুঠোয় এসে গিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা। এই বিশাল ভূখণ্ডের ভাগ্য বিধাতা আজ তিনি। সেদিন পলাশীর যুদ্ধের নায়ক রবার্ট ক্লাইভ বিজয় উৎসব করবেন না, তা কে করবে? কিন্তু সে না হয় পরের কথা। এই বিপুল জয়ের পর তা ঈশ্বরকে উৎসর্গ করবেন যে, সে উপায়ও নেই। কলকাতা দখলের পর তার একমাত্র গির্জাটাও যে ধ্বংস করে দিয়েছিলেন সিরাজ উদ দৌলা। সেই সময় ক্লাইভকে উদ্ধার করতে এগিয়ে এলেন একজন, নবকৃষ্ণদেব। তিনি ক্লাইভকে বুদ্ধিটা দিলেন নাকি ক্লাইভ তাকে প্ররোচিত করলেন তা ঠিক করে বলা মুশকিল, কিন্তু এক ঢিলে 2 পাখি মারার ব্যবস্থা হয়ে গেল। ঠিক হলো দুর্গাপুজো করবেন নবকৃষ্ণ। শিক্ষিত বাঙালি যুবক নবকৃষ্ণদেব বাংলা, ইংরেজির পাশাপাশি অনেকগুলি বিদেশি ভাষা জানতেন। হয়ে উঠেছেন লর্ড ক্লাইভের বড় ভরসার পাত্র। বাংলার তৎকালীন নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধে তার একেবারে ভাগ্য খুলে গিয়েছে। 4000 সওয়ারি, মহারাজ উপাধি, আরও অনেক সুবিধা তাকে দুহাত ভরে দিয়েছে ইংরেজ। আর তার চেয়েও বড় কথা, নবাব সিরাজ উদ দৌলার কোষাগারের একটা বড় অংশ পড়েছে তার ভাগে। কিন্তু ছোটবেলায় পিতৃহীন, সহায় সম্বলহীন যুবক হঠাৎ ধনী হয়ে উঠলেও অভিজাত সমাজে ঠাঁই পাবেন কি করে? এই দুর্গাপুজো সেই রাস্তাই খুলে দিল নবকৃষ্ণদেবের কাছে। ঠাকুর দক্ষিণমুখী হয়ে বসলেন দালানে, আর তার সামনে বিশাল উঠোনের ওপরে উত্তরমুখী নাচঘরে নামি দামি বাইজি নর্তকীদের আনিয়ে হলো ইংরেজ প্রভুদের মনোরঞ্জনের এলাহি আয়োজন।
পুরনো কলকাতার প্রবাদ আছে, মা এসে জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দা বাড়িতে গহনা পড়েন, কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে ভোজন করেন, আর শোভাবাজার রাজবাড়িতে রাত জেগে মা নাচ দেখান। শোভাবাজার রাজবাড়ির পুজোয় বাইজি নাচের রীতি দীর্ঘদিন প্রচলিত ছিল। পরে সময়ের সঙ্গে সঙ্গে পুজোর বিনোদনে বদল আসে। বাইজি নাচ বন্ধ হয়ে পুজো উপলক্ষে রাজবাড়িতে যাত্রা, পালাগান কিংবা নাটকের আয়োজন করা হতো। ক্রমে তাও উঠে যায়। বর্তমানে সেই নাচঘর আর নেই। তবে ভেঙে পড়া ঠাকুর দালান পুনরায় সারিয়ে রং করে এই বাড়ির হারানো ঐতিহ্য কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এককালে কামান তোপ দেগে শুরু হতো শোভাবাজার রাজবাড়ির সন্ধি পুজো, সমাপ্তিও হতো কামানের গোলার শব্দে। এখন আর সেই রামও নেই, আর সেই রাজত্বও নেই, কিন্তু চিরাচরিত প্রথার অন্যথা ঘটেনি। তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এখনও চিরাচরিত প্রথা মেনে বন্দুকের গুলির শব্দ করা হয়। রাজবাড়ির বিশ্বাস, ওই সন্ধিক্ষণে মা দুর্গা ত্রিশূল দিয়ে অসুর বধ করেন। তখনই অশুভ শক্তির বিনাশ ঘটে, জাগ্রত হয় শুভ শক্তি। অশুভ শক্তির বিনাশে ওই শব্দের দ্বারা প্রতিধ্বনিত হয় মর্ত্যবাসীর জয়োল্লাস। শোভাবাজার রাজবাড়িতে যারা এসেছেন পুজো দেখতে, তারা অবশ্যই দুটো পুজো একসঙ্গে দেখেছেন, বড় তরফের পুজো আর ছোট তরফের। কেন একই রাজপরিবারে দুটো পুজো করা হয়, এই প্রশ্ন কি আপনাদের মনে কখনো জেগেছে? চলুন তাহলে সেই কাহিনী এবার বলি। 43 বছর বয়স পর্যন্ত নবকৃষ্ণ ছিলেন নিঃসন্তান। তাই তিনি নিজের ভাইয়ের ছেলে গোপীমোহন দেবকে দত্তক নিলেন। তাকেই রাজা তার সমস্ত সম্পত্তি দান করলেন। কিন্তু তারপর নবকৃষ্ণের নিজের ছেলে রাজকৃষ্ণদেবের জন্ম হয়। রাজকৃষ্ণকে রাজা অবশিষ্ট জমিদারি দান করলেন। রাস্তার বিপরীতে আরও একটি প্রাসাদ নির্মাণ করালেন। পণ্ডিতরা গণনা করে বললেন, রাজকুমারের পক্ষে উত্তরের বাড়ি মঙ্গলজনক নয়। নবকৃষ্ণ সঙ্গে সঙ্গে গড়ে তুললেন ঠাকুর দালান সমেত দক্ষিণের 6 মহলা বাড়ি। রাজা নবকৃষ্ণ প্রথমে উত্তর দিকের বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন, কিন্তু পরে দক্ষিণ দিকের বাড়িতেও 1790 সালে দুর্গাপূজার সূচনা হয়। ওই বছরই সম্পত্তি ভাগাভাগি হয় গোপীমোহনের সঙ্গে রাজকৃষ্ণের, আর এরপর থেকেই দুই বাড়িতে আলাদা পুজো শুরু হয়। উত্তর দিকের গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেবের আর দক্ষিণ দিকে রাজকৃষ্ণ দেবের পুজো বলে চিহ্নিত করা হয়। বড় তরফের পুজোয় পশু বলির রীতি ছিল, কিন্তু শোনা যায় সেই প্রথা বন্ধ করেছিলেন গোপীমোহনের পুত্র রাধাকান্ত। শোনা যায় বলির আগে ভীত ছাগ শিশু রাধাকান্তের পায়ের নিচে আশ্রয় নেয়। বাড়িতে আশ্রিতাকে তিনি হত্যা করতে পারবেন না, আর সেই সময় থেকেই এই বলি প্রথা বন্ধ হয়ে যায়। তবে ছোট তরফে সাম্প্রতিক অতীতেও পশু বলির প্রথা চলছিল। 2020 সাল থেকে তা অবশ্য বন্ধ হয়ে যায়। শোভাবাজার রাজবাড়ির প্রতিমা দুটি এক চালার, ডাকের সাজে সুসজ্জিতা। একসময় জার্মানি থেকে রূপোর সাজ ঠাকুরের জন্য আনা হতো, এখন আর তা হয় না। তবে এখনও রীতি মেনে দেবী এবং 2 কন্যার সাজে থাকে রূপালী রাংতার প্রাধান্য। গণেশ ও কার্তিকের পরনে যোদ্ধার বেশ। এই পরিবারে দেবীর বোধন হয় কৃষ্ণা নবমীতে। রাধাকান্ত দেবের বাড়ির প্রতিমার সিংহটি সাদা রঙের ঘোড়ামুখ সিংহ, যাকে বলে নরসিংহ। মহিষাসুর সবুজ বর্ণের। শোভাবাজার বড় তরফের
বাড়ির পুজো রাতের বেলার আলোকসজ্জা আপনাদের সামনে এখন তুলে ধরছি। শোভাবাজার রাজবাড়ির পুজোয় অন্নভোগ হয় না। মায়ের ভোগ হিসেবে বাড়িতে ভিয়েন বসিয়ে তৈরি হয় নানা রকমের শুকনো ভোগ, যেমন দরবেশ, মতিচুর, খাজা গজা, পান্তুয়া, জিলিপি, পেরাকি, নিমকি, ডালের কচুরি, সিঙাড়া, রাধাবল্লভীর মতন 20 থেকে 25 রকমের শুকনো মিষ্টি ও নোনতা খাবার। এখানে রয়েছে লাড্ডু, জিবে গজা, আর ওপরে দেখুন মতিচুর। আর মতিচুরের বিশেষত্ব হচ্ছে এখানে দেখুন একটা করে এই গোলমরিচ লাগানো আছে, মানে মিষ্টি আর ঝালের সংমিশ্রণ যখন মুখে পড়বে সেই টেস্টটা আনার জন্য এটা করা হয়েছে। এখানে রয়েছে খাস্তা কচুরি, আর এর পুর কিন্তু ডাল দিয়ে তৈরি হয়, কারণ সেই সময় আলুর প্রচলন হয়নি, তাই সেই প্রথা এখনও চলে আসছে। এখানে রয়েছে ল্যাংচা, আর এখানে রয়েছে সিঙাড়া। আর এই সিঙাড়া কিন্তু যে পুর হয় সেটাও কিন্তু ডাল দিয়ে, আলু দিয়ে কিন্তু আজও হয় না। এখানে রয়েছে পদ্ম নিমকি, এখানে রয়েছে শুকনো নিমকি, আর এখানে রয়েছে প্যারাকি। এই প্রসাদ মাকে প্রত্যেক দিন ভোগ হিসাবে দেওয়া হয় এবং বাড়ির প্রত্যেক সদস্যদের নামে নামে এই ভোগ কিন্তু একটা করে রোজ যায়। এবার আমরা যাচ্ছি ছোট তরফের বাড়ির দিকে। বড় তরফের বাড়ির ঠিক উল্টো দিকেই ছোট তরফের বাড়ি। দুর্গা নবমীর ঠিক আগের নবমীতে বোধন হয়। বোধনের দিন থেকে প্রত্যেকটি দিন 15 জন পণ্ডিত চণ্ডী, রামায়ণ ও অন্য বহু শাস্ত্র পাঠ করেন। সপ্তমীর সকালে একটি রূপোর ছাতা মাথায় নিয়ে নবপত্রিকাকে বাগ বাজারের ঘাটে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। ছোট তরফের বাড়িতে ঢোকার মুখেই দেখুন একজন আতরওয়ালা বসে আছে। ইনি কিন্তু বহু কাল ধরে আসছেন এবং বহু পুরনো উনি। আপনারা চাইলে এনার আতর কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। এই হচ্ছে ছোট তরফের পুজো। শোভাবাজার রাজবাড়ির মা দুর্গা ঘরের মেয়ে, তাই চিকের আড়ালে উনি থাকেন। বাইরের মানুষ যাতে মাকে সরাসরি দেখতে না পায় সেই জন্যই এই ব্যবস্থা। যে কারণে দেখুন এই ছবি তুলতে গিয়ে কাঁপছে ছবিটা, লাইটটা চিকের ওপর এমনভাবে পড়ছে দেখুন।
শোভাবাজার রাজবাড়ি ছোট তরফের পুজো রাতের বেলা কেমন আলোকসজ্জা করা হয়েছে সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি। আড়াই শতাব্দী বেশি সময় পেরিয়েও এই পুজোর জৌলুস অটুট। এখানে কোনো থিম নেই, নেই আধুনিকতার ঝলকানি, আছে শুধু সাবেকি ধাঁচ, প্রাচীন রীতি আর কলকাতার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা এক অমূল্য ঐতিহ্য। সাবেকিয়ানা আর ঐতিহ্যকে বুকে জড়িয়ে প্রায় 267 বছর ধরে এখানে পূজিতা হচ্ছেন দুর্গতি হারিণী। সন্ধে নেমেছে, আলো ঝলমলিয়ে উঠল গোটা রাজবাড়ি জুড়েই। শোভাবাজার রাজবাড়ির গল্প আজ এইটুকুই। পরবর্তী ব্লগে আরও একটি রাজবাড়ির গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। সকলে খুব ভালো থাকবেন।